সাইমুম সিরিজ ৬ রক্তসাগর পেরিয়ে পর্ব ৬। জেনারেল বরিস নিজের চুল যেন নিজেই ছিঁড়ছিল। রাগে, দুঃখে, ক্ষোভে তাকে বড়ই বিপর্যস্ত দেখাচ্ছে। হাত দুটি পিছনে বেঁধে ঘরময় ঘুরে বেড়াচ্ছে সে আহত বাঘের মতো। লেনিন স্মৃতিপার্কে তার লোকরা কিছুই করতে পারল না। উল্টো যে গোয়েন্দাদের পাহারায় দেয়া হয়েছিল তারাই জীবন হারাল। সবচেয়ে অসহনীয় ৩০ ট্রাক সৈন্যের জীবনহানি। এ ব্যর্থতার কোনো কৈফিয়ত তার কাছে নেই। মস্কো থেকে টেলিফোন এসেছিল, কোনো জবাব জেনারেল বরিস দিতে পারেনি। তীব্র তিরস্কার এবং ভৎসনার শিকার হয়েছে সে। মস্কো থেকে প্রধান বলেছে, রাশিয়ার সরকারের বিরুদ্ধে অসন্তোষ দানা বাঁধছে, শুধু জনগণ নয়, খোদ সেনাবাহিনীর মধ্যে থেকেও। মধ্য এশিয়ার পরিস্থিতি সরকারকে ডুবাতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। সুতরাং কোনো ব্যর্থতাই আর ক্ষমা করা হবে না। উদ্বেগ বোধ করেছে জেনারেল বরিসও। পায়ের তলার মাটি যেন ক্রমেই সরে যাচ্ছে। বলতে গেলে গোটা মধ্য এশিয়ার জনগণই সাইমুমের দখলে চলে গেছে। কয়েকটা শহর ছাড়া সৈনিকরাও আজ আর কোথাও বেরুতে পারছে না। গ্রামাঞ্চলের যে লিডারশিপের উপর ভর করে কমিউনিস্ট শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা হয়েছিল তা আজ একেবারেই ধসে পড়েছে। তুঘ্রিল তুগানের মতো হারিয়ে গেছে সবাই। ক্ষমতার এই ভীত কি আর গড়ে তোলা যাবে? নির্বাচন কি তাদের সুযোগ এনে দেবে? ইন্টারকম কথা বলে উঠল এ সময়। ইন্টারকমে পিএ বলল, স্যার টিটোভ এসেছেন, সাক্ষাৎ করতে চান। আসতে বলো বলে জেনারেল বরিস চেয়ারে এসে বসল। নতুন একটা উদ্বেগ, উৎকণ্ঠার চিহ্ন ফুটে উঠল জেনারেল বরিসের মুখে। আজ ছিল সুপ্রিম কংগ্রেস এবং রাজ্য কংগ্রেসের নমিনেশন পেপার সাবমিটের দিন। সম্ভবত টিটোভ সেই খবরই নিয়ে আসছে। খবর নিশ্চয়ই ভালো হবে। দরজা ঠেলে ঘরে প্রবেশ করল টিটোভ। তার মুখটা বিষণ্ণ, বিধ্বস্ত। ধীরে ধীরে টেবিলে এসে বসল টিটোভ। জেনারেল বরিস তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তার দৃষ্টিতে একটা ফুঁসে ওঠা ভাব। টিটোভ বসলে জেনারেল বরিস বলল, বলো, কি খবর? খবর ভালো নয় স্যার। জানতে চাই সেটা কি? কোনো নমিনেশন জমা পড়েনি স্যার। কান্নার মতো করুণ কণ্ঠস্বর টিটোভের। কোনো নমিনেশন জমা পড়েনি? কেন রুশীয়দের? শহরাঞ্চলে রুশীয়দের নমিনেশন জমা পড়েছে। তাদের সংখ্যা সব মিলে ১৫০র বেশি নয়। এর মধ্যে কমিউনিস্ট সুপ্রিম কংগ্রেসের ৭০টি এবং রাজ্য কংগ্রেসের ৮০টি। রুশীয়দেরই রাজ্য কংগ্রেসের ৭০টি এবং সুপ্রিম সোভিয়েতে ৩০টি নমিনেশন জমা পড়েনি। এদেশীয় তুর্কিদের ৩০০ নমিনেশনের একটিও জমা পড়েনি। কতকটা মুখ ভেঙচিয়েই জেনারেল বরিস বলে উঠল, জমা পড়েনি। যাদের মনোনয়ন দিলে তারা কোথায় গেল? ক্রোধে মুখটা বিকৃত হয়ে উঠেছে জেনারেল বরিসের। নমিনেশন পেপার জমা দিতে কেউ আসেনি, বাড়িতেও পাওয়া যায়নি, সবাই পালিয়েছিল। অনুসন্ধান করে সন্ধ্যার দিকে মোট ১০০ জনকে ধরা হয়েছে। অন্যান্যের কোনো খোঁজ পাওয়া যায়নি এখনও। এই ১০০ জনের নমিনেশন তো জমা করতে পারতে, করনি কেন? জেনারেল বরিসের চোখে আগুন। টিটোভ দুহাত কচলে বলল, স্যার, বিদেশি সাংবাদিকদের কাছে সব তথ্য চলে গেছে, এখন কিভাবে? ধমকে উঠল জেনারেল বরিস। বিদেশি সাংবাদিকদের কে অ্যালাও করল? স্যার, কেন্দ্রের নির্দেশে এই অফিস থেকেই তো তাদের পাস দেয়া হয়েছে। নির্দেশ থাকলেই সব কাজ করতে দেয়া যায় না। আন্তর্জাতিক মুখ রক্ষার জন্য কেন্দ্রকে অনেক কিছুই করতে হয়, কিন্তু তোমাদের সে দায়িত্ব নেই। নির্দেশ দিয়েছে, যেতে দেব না, কি হবে? এরকম কোনো নির্দেশ আমাদের উপর থাকলে সবই নির্দেশ দিতে হবে। তোমরা কি করবে? ঘোড়ার ঘাস কাটবে? জেনারেল বরিস থরথর করে কাঁপছিল রাগে। কিছুক্ষণ কথা বলতে পারল না জেনারেল বরিস। একটু দম নিয়ে বলল, সেই ১০০ জন যাদের ধরেছ, কোথায় রেখেছ তাদের? জনাভিষেক আমাদের এখানে আছে, অবশিষ্টরা বিভিন্ন শহরে। জেনারেল বরিস উঠে দাঁড়াল, বলল, চলো দেখব সেই হারামজাদাদের ধরে কয়টা প্রাণ আছে। টিটোভ জেনারেল বরিসকে নিয়ে তার স্বরাষ্ট্র বিভাগের প্রিজনার্স রুমে প্রবেশ করল। চোরের মতো কোমরে দড়ি বাঁধা বন্দীরা বসেছিল। জেনারেল বরিস ও টিটোভ ঘরে প্রবেশ করতেই তারা উঠে দাঁড়াল। জেনারেল বরিস ঘরে ঢুকেই তাদের উদ্দেশ্য করে বলল, নিমক হারামকুত্তার বাচ্চারা, তোদের নমিনেশন পেপার কোথায়? হারামজাদার বাচ্চা, এই বিশ্বাসঘাতকতা করতে একটুকুও চক্ষুলজ্জা হল না? সামনেই ছিল উজবেকিস্তানের আহমদ নুরোভ। সে বলল, আমরা কুত্তার বাচ্চা, হারামজাদার বাচ্চা কিছুই নই। আমরা বিশ্বাসঘাতকতা করিনি।
আমরা যা করেছি সেটা হল আমরা জাতির বিরুদ্ধে যাইনি, জনগণের বিরুদ্ধে যাইনি। ক্রোধে চিৎকার করে উঠল জেনারেল বরিস। পাগলের মতো পকেট থেকে পিস্তল বের করে আহমদ নুরুবকে লক্ষ্য করে গুলি করতে লাগল সে। 3টা গুলি শেষ হতেই গুঁড়ো হয়ে যাওয়া মাথা নিয়ে মাটিতে ঢলে পড়ল আহমদ নুরুব। তারপর পিস্তল ছুঁড়ে ফেলে দিয়ে জেনারেল বরিস পাশের প্রহরীর কাছ থেকে সাব মেশিনগান হাতে নিল। ট্রিগার চেপে ধরে একবার সেই সাব মেশিনগানটা ঘুরিয়ে নিল বিস্ফোরিত চোখ সেই ১৯ জন বন্দীর উপর দিয়ে। চোখের নিমিষে ১৯টি লাশ পড়ে গেল মাটিতে। রক্তের স্রোত বইল মেঝের উপর দিয়ে। সাব মেশিন গানটা ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো জেনারেল বরিস। তার পিছনে পিছনে বেরিয়ে এলো টিটোভ। তারা প্রায় ধাক্কা খেল 2জন বিদেশি সাংবাদিকের সাথে। সাংবাদিকদ্বয় তাদের স্টার্ট দেয়া মোটরসাইকেলে চড়ে দ্রুত সরে পড়ল সেখান থেকে। এটা দেখে জেনারেল বরিস বিষদৃষ্টিতে তাকাল টিটোভের দিকে। টিটোভ পাশে 2জন প্রহরীকে নির্দেশ দিল, দেখ, হারামজাদাদের পাকড়াও কর। প্রহরী 2জন গ্যারেজ থেকে গাড়ি নেয়ার জন্য ছুটল। প্রিজনার্স রুম থেকে বেরিয়ে জেনারেল বরিস পকেট থেকে একটা অর্ডার শিট বের করে তাতে নির্দেশ লিখল, নমিনেশন পেপার জমা না দেয়া বিশ্বাসঘাতকদের গুলি করে হত্যার জন্য এই মুহূর্তে। অর্ডার শিটটি টিটোভের হাতে তুলে দিয়ে বলল, এখনই ডিলে করে দাও সব জায়গায়। ইয়েস স্যার বলে টিটোভ দ্রুত চলে গেল তার রুমের দিকে। পরদিন গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ল এই খবর। সমগ্র মধ্য এশিয়া পরিচালিত কমিউনিস্ট সরকারের প্রতি সার্বিক অনাস্থা জ্ঞাপন করেছে। সেখানকার জনগণ কমিউনিস্ট সরকার পরিকল্পিত নির্বাচনে অংশ নেয়নি। যাদেরকে একান্ত অনুগত ও বংশবদ মনে করে কমিউনিস্ট কর্তৃপক্ষ মনোনয়ন দিয়েছিল, তারাও তাদের নমিনেশন পেপার জমা দেয়নি। মনোনয়ন দেয়া ৩৫০ উজবেক, তাজিক, কাজাক, কিরগিজ ও তুর্কমেনের একটি নমিনেশন ও জমা পড়েনি। সুতরাং নির্বাচন করে শেষ রক্ষার উদ্যোগটি ও কমিউনিস্ট সরকারের ব্যর্থ হয়ে গেল। ইতিপূর্বে ফ্রায়ের কমিউনিস্ট সরকার বিশ্বাসঘাতকতা ও আনুগত্যহীনতার অভিযোগ তুলে সেখানকার সরকার ও কমিউনিস্ট পার্টি ভেঙে দিয়েছিল। প্রত্যক্ষদর্শী সাংবাদিকের বিবরণে প্রকাশ, পরাজয়ের ক্রোধে অন্ধ হয়ে নমিনেশন জমা না দেয়া ৩০০ নেতৃস্থানীয় লোককে হত্যা করেছে। ফিলিস্তিনের সাইমুম সরকার এবং মিন্দানাওয়ে পিসিডা সরকারের চেষ্টাতেই এ খবরগুলো সংগৃহীত হয় এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তার সাথে সাথে ছড়িয়ে পড়ে মধ্য এশিয়ার অভ্যন্তরে রক্তলেখা হাজারো খবর। হইচই পড়ে যায় গোটা বিশ্বে। তীব্র চাপ সৃষ্টি হয় মস্কোর উপর। সেনাবাহিনীর সুদৃশ্য একটি ইয়ট মস্কোভা নদীর ক্রেমলিন ঘাটে এসে ভিড়ল। ইয়ট থেকে প্রথমে নামল মার্শাল পিটার কারেন্সকি, তারপর নামল সেনাবাহিনীর ১০ জন জেনারেল। মার্শাল পিটার কারেন্সকি বয়সের ভারে দুর্বল। সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন অনেক দিন। অবসরকালে তিনি পিতা মনসেভিক নেতা কারেন্সকির আদর্শ অনুসরণে গণতান্ত্রিক ও মানবতাবাদী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। জারের বিরুদ্ধে রাশিয়ার গণতান্ত্রিক বিপ্লবের মহান নেতা কারেন্সকির পুত্র মার্শাল পিটার কারেন্সকিকে সেনাবাহিনী ও জনগণ শ্রদ্ধার সাথে দেখে সেনাবাহিনীর একটা সর্বোচ্চ প্রতিনিধি দল গিয়ে তাকে নিয়ে এসেছে ক্রেমলিনে দেশের হাল ধরার জন্য। কারেন্সকি ইয়ট থেকে নেমে গাড়িতে উঠতে গিয়ে পাশে রাস্তায় একটা সবুজ লিফলেট পড়ে থাকতে দেখল। ঝুঁকে পড়ে সে তুলে নিল লিফলেটটা। ভিজে গেছে লিফলেটটা তুষারকণায়, তবু নিল সে। তার মনে পড়ছে গতকাল বিকেলে যখন সে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল, তখন রাস্তায় সকলের হাতে এই রঙের একটা কাগজ দেখেছে। তার মনে হল এ সেই লিফলেটটাই। গাড়িতে উঠে লিফলেটের উপর চোখ বুলাল কারেন্সকি। লিফলেটে সে যা পড়ল সংক্ষেপে এই: স্বৈরাচারী প্রথমে আড়াল থেকে শাসন পরিচালনা করে, পরে সমূর্তিতে ক্ষমতায় এসে রুশ জাতিকে এবং জাতির মান সম্মানকে ধুলায় লুটিয়ে দিয়েছে। ওদের কোনো হৃদয় নেই, ওদের অবলম্বনই হল বন্দুক। এ বন্দুক দেশের চিন্তাশীল বুদ্ধিজীবীদের উজাড় করেছে, দেশটাকেও। এদের বন্দুক আজ গোটা মধ্য এশিয়ায় রক্তগঙ্গা প্রবাহিত করেছে। সেখানকার প্রতিটি লোক আজ বিদ্রোহী। সেখানে নির্বাচনের শেষ চেষ্টাও ব্যর্থ হয়েছে। জনগণ নির্বাচন প্রত্যাহার করেছে।
খুনি ফ্রের প্রতিশোধ হিসেবে সেখানে হত্যা করেছে নির্বাচন প্রার্থী হতে না চাওয়া শত শত মানুষকে। মানবতা ও গণতন্ত্রের শত্রু ফ্রের কারণে দুনিয়ায় আজ রুশ জাতির মুখ দেখানো ভার হয়েছে। এরা ক্ষমতায় থাকলে দেশ জাতি রসাতলে যাবে। সুতরাং মানবতা ও গণতন্ত্রের বিপ্লবকে সফল করার জন্য আপনারা একযোগে রাস্তায় নেমে আসুন। কারেন্সকির গাড়ি তখন চলছিল। লিফলেটটা পড়া শেষ হলে কারেন্সকি মুখ তুলে চারদিকে চোখ রাখতেই বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। এত মানুষ, এ যে মানুষের সমুদ্র। গাড়ির সামনে যতই এগুচ্ছে মানুষের ভিড় ততই বাড়ছে। রেড স্কয়ারে এসে দেখল কোথাও তিল ধরনের স্থান নেই। জনসমুদ্র জুড়ে একটাই স্লোগান, গণতন্ত্র জিন্দাবাদ, মানবতা জিন্দাবাদ, কারেন্সকি জিন্দাবাদ। কারেন্সকি এবং অন্যান্য জেনারেলদের গাড়ি জনসমুদ্রের মধ্যে দিয়ে পথ করে ক্রেমলিনের বেলকনিতে নিয়ে যাওয়া হল। সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল নিলফ একটা দূরবীন কারেন্সকির হাতে দিয়ে বলল, স্যার, চারদিকটা দেখুন। দূরবীন চোখে লাগিয়ে কারেন্সকি অভিভূত হয়ে গেল। যতদূর দৃষ্টি যায় শুধু মানুষ আর মানুষ। সকল রাস্তা, লেন, বাইলেন মানুষে পরিপূর্ণ। কারেন্সকি জেনারেল নিলফের সাথে ফিরে এলেন কনফারেন্স হলে। কনফারেন্স হল তখন পরিপূর্ণ। সামরিক বাহিনীর জেনারেলরা আছে একপাশে দাঁড়িয়ে। বসে আছেন দেশের গণতন্ত্রবাদী ও মানবতাবাদী সকল নেতা ও ব্যক্তিবর্গ। কারেন্সকি এসে প্রেসিডেন্টের চেয়ারে বসল। তারপর জেনারেল নিলফ ধীরে ধীরে মাইকের সামনে দাঁড়াল। বলল, মিস্টার প্রেসিডেন্ট এবং সমবেত নেতৃমণ্ডলী, দেশের সেবক হিসেবে জনগণের পক্ষ থেকে সেনাবাহিনীর যেটুকু করা সেনাবাহিনী তা করেছে। আমাদের দায়িত্ব শেষ। আমরা ফিরে যাচ্ছি আমাদের কাজে। দেশকে নেতৃত্ব দেয়া, এগিয়ে নেয়ার দায়িত্ব আপনাদের। কথা শেষ করে জেনারেল নিলফ সমবেত সকলের প্রতি একটা স্যালিউট দিয়ে কনফারেন্স হল থেকে বেরিয়ে গেল। তার সাথে অন্যান্য জেনারেলরাও। কারেন্সকি এরপর পরামর্শের লক্ষ্যে 1 ঘণ্টার জন্য কনফারেন্স মুলতবি ঘোষণা করল। 1 ঘণ্টা পরে আবার সবাই ফিরে এলো কনফারেন্স হলে। কারেন্সকি গিয়ে প্রেসিডেন্টের আসনে বসল। কনফারেন্সের বেলকনিতে শত শত বিদেশি সাংবাদিক। কারেন্সকির বক্তব্য সরাসরি দেশ-বিদেশের সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য রেডিও টেলিভিশনের মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে। সবাই উন্মুখ হয়ে আছে। অতীত বর্তমান নিয়ে কত কিছু বলবে কারেন্সকি। নীতি নির্ধারণী কত কথা তার মুখ থেকে আসবে। কারেন্সকি মুখ তুলল। রেডিও টেলিভিশনের ডজনখানিক স্পিকার তার মুখের সামনে। মুখ খুলল কারেন্সকি। জনগণের পক্ষে একটা অন্তর্বর্তীকালীন সময়ের দায়িত্বশীল হিসেবে আমি আমার জনগণের শুভকামনা করছি। তাদের জন্য একটা সুন্দর ও শান্তিপূর্ণ নতুন দিনের প্রত্যাশা করছি, যেখানে তাদের ব্যক্তিগত ও সামাজিক 2 অধিকার নিশ্চিত থাকবে। সেই সাথে বিশ্বের সব মানুষের জন্য আমার শুভেচ্ছা এবং কামনা করছি পারস্পরিক সহযোগিতার মধ্যে এগিয়ে যাওয়ার সুন্দর বিশ্ব পরিবেশ। 1. অস্বস্তিকর অন্তর্বর্তীকালীন অবস্থা থেকে উত্তরণের জন্য অবিলম্বে জনগণের সরকার প্রয়োজন। আমি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আজ থেকে 15 দিন পর 6ই নভেম্বর তারিখে সাধারণ নির্বাচন ঘোষণা করছি। জনগণের সরকার গঠনের মাধ্যমে গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতিষ্ঠা হবে। 2. দেশের সমস্ত বন্দী শিবির, শ্রম শিবির বিলোপ ঘোষণা করছি। একমাত্র ফৌজদারি দণ্ডবিধির অধীনে সাজাপ্রাপ্ত ছাড়া সকলকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করছি। 3. রাজনৈতিক লক্ষ্যে প্রণীত বিবর্তনমূলক বিধিবিধান ছাড়া দেশ পরিচালনায় সাধারণ আইনসমূহ সবই বলবৎ থাকবে। 4. জনমনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মধ্য এশিয়াকে স্বাধীন সাধারণতন্ত্র ঘোষণা করছি। আজই সাইমুমের হাতে ওই সাধারণতন্ত্রের দায়িত্ব ভার তুলে দেবার জন্য আমাদের প্রতিনিধিকে নির্দেশ দিয়েছি। পুনরায় আমরা জনগণ ও বিশ্বের সকল মানুষের অশেষ শুভকামনা করে আমি মার্শাল পিটার কারেন্সকি আমার কাজ শেষ করছি। যারা মার্শাল কারেন্সকির কাছ থেকে লম্বা কিছু শোনার আশা করেছিল, একে ওকে গালিগালাজ পড়া দৃশ্য উপভোগ করতে উন্মুখ হয়েছিল এবং নিজের প্রশস্তিসহ বড় বড় বুলি শ্রবণ করার জন্য নিজেকে তৈরি রেখেছিল, তারা চুপসে গেল। চুপসে গিয়ে ভাবল, সত্যি তাহলে নতুন দিনই এদেশে আসছে। অলগা টেলিভিশনের সামনেই বসেছিল ওর ছোট্ট রুমটিতে। কারেন্সকির ঘোষণা শুনে সে চিৎকার করে উঠল। হৃদয়ের সব উচ্ছ্বাস যেন চিৎকার করে বেরিয়ে এলো তার বুক থেকে। মাকে আবার দেখতে পাবে, এই আনন্দ, এই আবেগে বুক কাঁপতে লাগল। সবই স্বপ্ন মনে হচ্ছে তার কাছে। হঠাৎ মনে হল ফারহানার কথা। ফারহানা বলেছিল
আল্লাহ সবকিছুই করেন, করতে পারেন। আরও মনে পড়ল তার ফলগার তীরে রেস্ট হাউজে ফারহানা বলেছিল, অত্যাচারীদের আল্লাহ এ দুনিয়াতেও শাস্তি দেন। এর দৃষ্টান্তে অতীতের ইতিহাস ভরপুর। ফারহানার কথাই সত্যি হল। উফ, ফারহানা যদি এখন থাকত, তাহলে ওকে জড়িয়ে ধরে ওর ধর্ম গ্রহণ করে ওর সাথে এক হয়ে যেতাম। পরক্ষণেই ভাবল, কেন, ওকে কি দরকার? ওর আল্লাহকে, ওর ধর্মকে তো আমি একাই গ্রহণ করতে পারি। সেই কালেমা তো সে আমার নোটবইতে লিখে দিয়েছে। অলগা দৌড়ে গিয়ে সুটকেস থেকে তার নোটবই বের করল। পাতা উল্টালো ঝড়ের মতো খসখস করে। হ্যাঁ, পাওয়া গেছে। এই তো লেখা আছে আরবি ভাষায়, আবার রুশ ভাষায় সেই কালেমা এবং তার অর্থ। ফারহানা বলেছে, আল্লাহকে এক অদ্বিতীয় জেনে তিনি ছাড়া আর সকলের সার্বভৌম ক্ষমতা অস্বীকার করে এবং আল্লাহ ও তার নবীর আদেশ নিষেধ মানার স্বীকৃতি পাঠ করলেই সে মুসলমান হয়ে যায়। অলগা এই কালেমা পড়তে গিয়েও থেমে গেল। ফারহানা বলেছে, অজু করে পাক সাফ হয়ে এই কালেমা পড়ে মুসলমান হতে হয়। নোটবুকটা বুক সেলফে রেখে অলগা বাথরুমে গিয়ে অজু করে এল। তারপর নোটবই হাতে নিয়ে ধীর কণ্ঠে ওই কালেমা পাঠ করল এবং তার অর্থও পড়ল। নোটবইটা সুটকেসে রেখে পড়ার টেবিলে এলো অলগা। আগের উত্তেজিত অবস্থা এখন আর তার নেই। ভাবছে সে, এখন আর আগের সেই অলগা সে নয়, সে মুসলমান। একটা অপরিচিত ধরনের তৃপ্তি বোধ হচ্ছে তার। সেই সাথে মনে হচ্ছে কে যেন তার মাথার উপরে আছেন, তিনি দেখছেন তাকে। ভালোমন্দ সব কাজই তিনি দেখছেন, দেখবেন। ভয় হল অলগার অন্যায় কিছু করে বসবে না তো। ফারহানাকে সে নামাজ পড়তে দেখেছে, নামাজ নাকি বাদ দেয়া যায় না, কিন্তু সে নামাজ পড়তে জানে না, করবে কি সে এখন? হৃদয়ে একটি যন্ত্রণা ছড়িয়ে পড়ল তার। হঠাৎ তার মনে পড়ল, ফারহানা একদিন বলেছিল যে মানুষ যতটুকু জানবে বুঝবে ততটুকু ন্যায় অন্যায়ের জন্য দায়ী। মনে সান্ত্বনা পেল অলগা। এই সময় টেলিফোন বেজে উঠল। টেলিফোন ধরতেই ওপার থেকে তার খালাম্মার গলা শোনা গেল। বলল, কেমন আছো অলগা, খবর শুনেছ? জি শুনেছি, বলল অলগা। শোনো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে টেলিফোন করে জেনে নাও তোমার মা কখন কিভাবে আসছেন। আচ্ছা ঠিক আছে, যদি জানতে পারো আমাকে জানিও। অলগার খালাম্মা আগেই মস্কোতেই ছিল, কিন্তু মস্কোভা? বন্দি শিবির থেকে আয়েশা আলিয়েভা ও রোকাইয়েভা পালানোর পর সন্দেহ গিয়ে অলগার মা ডাক্তার নাতালোভার উপর পড়ে। সেই সূত্রে তারা অলগা এবং খালাম্মাকে সন্দেহ করে। অনুমান কোনো প্রমাণ তারা পায়নি। এরপরও শাস্তি হিসেবে অলগার স্টাইপেন্ড কাটা গেছে এবং খালাম্মাদের ট্রান্সফার করা হয়েছে দূর স্টালিনগ্রাদে। খালাম্মার টেলিফোন পেয়ে অলগা খুশি হল। খুশি হল তার মার অনুসন্ধানের একটা সূত্র পেয়ে। অলগা টেলিফোন করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের জনৈক পদস্থ অফিসার ডাক্তার নাতালোভার মেয়ে অলগার পরিচয় পেয়ে খুশি হয়ে তার মার মুক্তির জন্য তাকে অভিনন্দন জানাল। তারপর বলল, ওদের আসার ব্যাপারে প্ল্যান তৈরি হচ্ছে, কালকে তোমাকে জানাতে পারব। পরদিন অলগা জানতে পারল আগামী কাল ভোরে তার মা এসে মস্কো রেলওয়ে স্টেশনে নামছেন। অলগা খুশিতে যেন শিশু হয়ে গেল। কি করবে না করবে তার কুল কিনারা করতে পারছে না। ফারহানা নামাজের মতো হাঁটু মুড়ে বসে সে হাত তুলে প্রার্থনা করল, হে আল্লাহ, তোমারই সব দয়া, তোমারই অনুগ্রহ সব। তুমি আমার মাকে নিরাপদে আমাদের মাঝে পৌঁছাও। পরদিন সকালে বরফ ঠেলে অলগা স্টেশনে পৌঁছালি। আত্মীয় স্বজনদের প্রচণ্ড ভিড় স্টেশনে। তাদের লাইন করে দাঁড় করানো হয়েছে। মুক্তিপ্রাপ্ত বন্দীদের স্বাগত জানানোর জন্যে সরকারি লোকজনও এসেছে। অনেককে সরকারি ব্যবস্থাপনায় নিয়ে যাওয়া হচ্ছে। কেউ আত্মীয় স্বজনদের সাথে যাচ্ছে। বহু বছর পর মিলনের সে কি কান্নাবিধুর দৃশ্য। যারা ট্রেন থেকে নামছে, যে আত্মীয় স্বজনরা তাদেরকে রিসিভ করছে, সবাই কাঁদছে। ছোট্ট একটা হ্যান্ডব্যাগ হাতে ডাক্তার নাতালোভা নামল ট্রেন থেকে। একজন সরকারি অফিসার তার দিকে এগিয়ে গিয়ে বলল, ডাক্তার নাতালোভা, সরকারের পক্ষ থেকে আমি আপনাকে নিতে এসেছি। ডাক্তার নাতালোভা মুখ তুলে তাকে ধন্যবাদ জানাল। বলল, আমার অলগা কোথায়? সরকারি অফিসার বলল, কালকে আমি কথা বলেছি, সে আসবে, নিশ্চয় এসেছে। এ সময় অলগা ছুটে এলো লাইন থেকে। ডাক্তার নাতালোভা তাকে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরল। মায়ের বুকে মুখ লুকিয়ে অলগা কাঁদছে। কান্নার আবেগে তার দেহটা ফুলে ফুলে উঠছে, আর ডাক্তার নাতালোভার দু চোখ বেয়ে নামছে নিঃশব্দে অশ্রু।
অন্তরের বহু বছরের জমাট বেদনা যেন গলে গলে পড়েছে চোখ দিয়ে। মা ও মেয়ে কতক্ষণ যে এইভাবে থাকল। সরকারি অফিসারটির চোখ দুটিও সিক্ত হয়ে উঠেছে। একটু এগিয়ে নাম সুরে বলল, ম্যাডাম, আপনার জন্যে গাড়ি প্রস্তুত। সরকার আপনার জন্য বাড়িরও ব্যবস্থা করেছে। মায়ের বুক থেকে মুখ তুলে অলগা বলল, মা, আপাতত আমার ওখানেই উঠবেন। হ্যাঁ, আমি অলগার ওখানেই উঠব, তারপর অন্য কিছু। বলল ডাক্তার নাতালোভা, ঠিক আছে, আমি আপনাদের পৌঁছে দেব অলগার ওখানে। ডাক্তার নাতালোভা এবং অলগা হাত ধরাধরি করে সরকারি অফিসারটির পেছনে পেছনে স্টেশন থেকে বেরিয়ে এল। অলগার ছোট ফ্ল্যাটে ওদের পৌঁছে দিয়ে অফিসারটি নিজের কার্ড আর একগোছা চাবি ডাক্তার নাতালোভার দিকে এগিয়ে দিয়ে বলল, ম্যাডাম, আপনার বাড়ির চাবি এটা, এবং এই আমার কার্ড। আপনি যখনই আমাকে বলবেন আমি আপনাকে সেখানে পৌঁছে দেব। বলে অফিসারটি চলে গেল। মায়ের কোলে মুখ গুজে অলগা বলল, মা, এই মুহূর্তে কার কথা সবচেয়ে বেশি মনে পড়ছে জানো? কার কথা? বলল ডাক্তার নাতালোভা। আয়েশা আলিয়েভা এবং ফারহানা আপার কথা। আয়েশার কথা এক মুহূর্তের জন্যেও ভুলিনি আমি। মেয়েটির কথা কোনোদিনই ভুলব না। আর ওদের জন্যেই তো আমাদের এই মুক্তি, দেশের এই স্বাধীনতা। ওদের ঋণ অপরিশোধ্য অলগা। একটু থেমে নাতালোভা আবার বলল, কিন্তু তোমার ফারহানাকে তো চিনলাম না। ও আমার সহপাঠী সাইমুমের কর্মী। সেই তো অদ্ভুত সাহসিকতার সাথে খালাম্মার বাড়ি থেকে আয়েশা আলিয়েভা এবং রোকাইয়েভাকে সরিয়ে নিয়ে আমাদের পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। কোটি লোকের ভিড়ে সেই আমার একান্ত আপন ছিল, যার কাছে মন খুলে কিছু বলতে পারতাম। মা, আমার স্টাইপেন্ড কাটা গেলে সেই আমার সাহায্যে এগিয়ে আসে। কোথায় সে অলগা? ওরা সবাই তুর্কিস্তানে চলে গেছে কদিন আগে। দুজনেই কিছুক্ষণ চুপচাপ থাকল। তারপর মায়ের একটা হাত হাতে নিয়ে নাড়তে নাড়তে অলগা বলল, মা জানো, আমি ফারহানার ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ডাক্তার নাতালোভা বিস্মিত হল না, এক দৃষ্টিতে চেয়ে থাকল অলগার দিকে। শেষে বলল, কেন বলতো? আমার ভালো লেগেছে। মনে হয়েছে ওটাই একমাত্র জীবন ধর্ম। ওর মধ্যে গোটা জীবন আছে। মানুষের শান্তি ও সংশোধনের ধর্ম মনে হয়েছে ইসলামকে। তুই জীবনটাকে এত বুঝেছিস অলগা, বলে মেয়েকে একটা চুমু খেল ডাক্তার নাতালোভা। তারপর বলল, ইসলাম সকল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছে এবং স্বাধীনতা ছিনিয়ে নিতে সমর্থ হয়েছে। মধ্য এশিয়ার তুর্কি জাতির মতো অনেকেই তো কমিউনিস্ট শৃঙ্খলে বাধা পড়েছে, তারাও স্বাধীনতা চায়, কিন্তু ইসলামের মতো জীবন্ত ও অফুরন্ত শক্তির উৎস তাদের নেই বলে মাথা তুলে দাঁড়াতে পারছে না তারা। মা, তুমিও কি ইসলাম? কথা শেষ না করেই থেমে গেল অলগা। ডাক্তার নাতালোভা হেসে বলল, না রে, ইসলাম আমি এখনও গ্রহণ করিনি। তবে ইসলামকে আমি ভালোবেসেছি, পড়াশোনা করছি এর উপর। রুশ ভাষায় অনুদিত ইসলাম পরিচিতি নামক বইটা আমাকে চমৎকৃত করেছে। ওই লেখকের তাফহিমুল কোরআন নামক কোরআনের ইংরেজি কমেন্ট্রি আছে, ওটা এখন আমি জোগাড় করতে চেষ্টা করব। খুশি হয়েছি তুমি ইসলাম গ্রহণ করেছ, আমাকে সাহায্য করতে পারবে। এ সময় টেলিফোন বেজে উঠল। টেলিফোন ধরে ওপারের কথা শুনেই অলগা টেলিফোন মুখে রেখেই চিৎকার করে উঠল, মা, আয়েশা আপা। তারপর বলল, কেমন আছো আয়েশা আপা? মাকে ফিরে পেয়েছি, এই তিনি আমার পাশে। ডাক্তার নাতালোভা গিয়ে টেলিফোন ধরল। ওপার থেকে আয়েশা আলিয়েভা বলল, খালাম্মা, আপনি মুক্ত? আপনি এসেছেন? উহ, আল্লাহ, তুমি রহমান। ডাক্তার নাতালোভা বলল, আল্লাহ এনেছে রে, আর আল্লাহ তোমাদের দিয়েই তো এটা করালো। তোমাদের সকলের প্রতি আমার মোবারকবাদ। কেমন আছিস আয়েশা তুই? ভালো খালাম্মা, তোমাকে যদি এখন দেখতে পেতাম। দেখা তো হবেই, সবকিছু ঠিক হয়ে যাক। একটু থেমে ডাক্তার নাতালোভা বলল, জানিস আয়েশা, আমার অলগা কি করেছে? কি খালাম্মা? ও তো একা একাই ইসলাম গ্রহণ করে বসে আছে, অথচ মুসলমান হয়ে কি করতে হবে না হবে কিছুই জানে না। পাগলি মেয়ে, বসে বসে শুধু হাত তুলে দোয়া করে। ও তো আমার বোন, কি যে খুশি হলাম খালাম্মা। ওকে একটু দিন। অলগা এসে টেলিফোন ধরল। আয়েশা আলিয়েভা বলল,
খোশ আমদেদ বোন অলগা, কাছে থাকলে তোমাকে চুমু খেতাম, কি যে খুশি হয়েছি। ফারহানা দেশের বাড়িতে, জানাবো ওকে আমি, কি যে খুশি হবে শুনলে। একটু থেমে বলল, একটা ঠিকানা নাও, এ ঠিকানায় গিয়ে তুমি প্রয়োজনীয় উপদেশ পাবে, বই পুস্তক পাবে, তোমার কোনো অসুবিধা হবে না। চুমু নিও, আজ আসি, খালাম্মাকে দাও। ডাক্তার নাতালোভা টেলিফোন ধরলে আয়েশা আলিয়েভা বলল, আজ আসি, আপনি বিশ্রাম নিন, পরে আবার যোগাযোগ করব। বেশ, তোমাদের কল্যাণ হোক বলে টেলিফোন রেখে দিল ডাক্তার নাতালোভা।